রাজনীতির কোনো শেষ নেই, আর এখানে কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। ২০২৬ সালের এই নতুন বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির মধ্যে নানা টানাপোড়েন চলছে। কিন্তু সম্প্রতি ৯ এপ্রিল ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে রাজনৈতিক সমীকরণকে একেবারেই নাড়িয়ে দিয়েছে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে শুধু দলগুলোর পারস্পরিক সম্পর্কই নয়, বরং প্রত্যেক দলের অবস্থান ও কৌশলও নতুন করে হিসাব করা হচ্ছে। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান একটি বিল উপস্থাপন করেন। এই বিলে মুসলিম লীগ, জামায়াত ইসলামী এবং কিছু ইসলামপন্থী দলকে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। এতে বলা হয় এরা রাজাকার ছিল, এরা আল-বদর, আল-শামস ছিল। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। অন্যদিকে এনসিপি এই বিলের বিষয়ে স্পিকারকে লিখিতভাবে জানায় যে তাদের কোনো আপত্তি নেই। এই বিল পাশে তারা সম্পূর্ণভাবে রাজি হয়েছে। এখান থেকেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। অনেক রাজনৈতিক বিশ্লেষক, জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সহ তারা বলছেন এটা হচ্ছে এনসিপির চরম একটা গাদ্দারি। এনসিপি এমন ছলনা না করলেও পারত। আজকের আলোচনায় আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপভাবে বিশ্লেষণ করব কেন বিএনপি সরকার ৭৫ বছর পর জামায়াতকে টার্গেট করে এমন একটি বিল আনলো। এটা কি সত্যি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার প্রয়াস, নাকি অন্য কোনো রাজনৈতিক প্রহসন? আর এনসিপি কেনই এই পরিস্থিতিতে জামায়াতকে একা ফেলে দিল? প্রথমে আসা যাক বিএনপির এই বিল আনার কারণ নিয়ে। রাজনীতির ভেতরের খবর যারা রাখেন একমাত্র তারাই বলতে পারবেন। এটি শুধুই আইনগত বিষয় নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশল। বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুই শক্তি বিএনপির জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিএনপি বুঝে গেছে ভবিষ্যতে যদি কেউ তাদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে নামতে পারে তা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। তাই আগ থেকেই একটি আইনি অস্ত্র তৈরি করে রাখার চেষ্টা চলছে, যা ইতোপূর্বে আওয়ামী লীগ থেকে তারা শিখেছে, যাতে প্রয়োজনে জামায়াতকে নিয়ন্ত্রণে রাখা যায়, দমিয়ে রাখা যায়। এই বিলকে অনেকেই পুরনো রাজনৈতিক কৌশলের নতুন সংস্করণ বলছেন, যা সংকটের সময় ব্যবহার করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। যখন তখন সেই মুক্তিযুদ্ধের রাজাকার বলে জামায়াতকে দমাতে নিষিদ্ধের পথে হাঁটতে পারে বিএনপি, এমনটাই আশা করছেন বিশ্লেষকরা। এখন আসা যাক জামায়াতের অবস্থান নিয়ে। ডক্টর শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, মুক্তিযুদ্ধ কি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়েছিল, নাকি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে হয়েছিল? ইতিহাস অনুযায়ী যুদ্ধ হয়েছিল পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী বাহিনী আল-বদর, আল-শামসের বিরুদ্ধে। তাহলে এত বছর পর কেন একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে আইন করা হচ্ছে? ডক্টর শফিকুর রহমানের মতে এটি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার একটি পুরনো অপকৌশল মাত্র। এবং বিরোধী মত দমন করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানি লন্ডারিং ইত্যাদি করতে যাতে আর কোনো ঝামেলা পোহাতে না হয়, বিএনপি এমন কাজটার জন্য এটা করেছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এনসিপির ভূমিকা। অনেকে মনে করেছিলেন এই পরিস্থিতিতে এনসিপি জামায়াতের পাশে দাঁড়াবে, কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় তাদের কোনো আপত্তি নেই। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টাকে দুইভাবে ভাগ করেছেন। একটি পক্ষ মনে করেন এনসিপি খুব কৌশলীভাবে খেলছে, তারা জামায়াতকে ব্যবহার করতে চায়, কিন্তু সরাসরি পাশে দাঁড়াতে চায় না। যদি জামায়াত দুর্বল হয়ে পড়ে তাহলে এনসিপির জন্য রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়াটা খুবই সহজ হবে। অন্য পক্ষ মনে করছেন এনসিপি ডাবল গেম খেলছে, একদিকে তারা জামায়াতের সমর্থন নিচ্ছে, অন্যদিকে তাদের দুর্বল হওয়ার পথও তৈরি করছে। আবার কেউ কেউ মনে করেন এনসিপি নিজের শক্ত অবস্থান ধরে রাখতেই নিরপেক্ষ থাকার কৌশল নিয়েছে। তারা চায় যারা বিএনপি বা জামায়াতকে সমর্থন করে না সেই ভোট ব্যাংক তাদের দিকে আসুক। সব মিলিয়ে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মর্মান্তিক বাস্তবতা তুলে ধরেছে। বিএনপি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে, একদিকে জামায়াতকে চাপে রাখা, অন্যদিকে জামায়াত ও এনসিপির মধ্যে সন্দেহ ও দ্বন্দ্ব তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে, এই অবিশ্বাস কি ভবিষ্যতে আরও বাড়বে? এনসিপি কি সত্যি জামায়াতের জায়গা দখল করতে পারবে? আর জামায়াত কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। এম এ আহমদ, দৈনিক
আমার জিহাদ।